আসসালামু আলাইকুম, ইনভেস্টিং উইথ কবির চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে একটা খুবই জরুরি এবং ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। ধরা যাক আপনি 2032 সালে অবসরে যাবেন। তারপর 2032-এর পরে আপনার তো আর ইনকাম থাকবে না মান্থলি বেসিসে। সেই সময় আপনি যদি প্রতি মাসে 1 লক্ষ টাকা ডিভিডেন্ড হিসাবে আয় করতে চান, প্রতি মাসে 1 লক্ষ টাকা ডিভিডেন্ড হিসাবে আয় করতে চান, তাহলে আজকে আপনার পোর্টফোলিওর সাইজটা কত বড় হতে হবে, অর্থাৎ আজকে আপনার পোর্টফোলিওতে কত টাকার কোন শেয়ার কিনে যদি আপনি ফেলে রাখেন, তাহলে আজ থেকে 9 বছর পর 2032 সালে আপনি যখন অবসরে যাবেন, তখন প্রতি মাসে এই পোর্টফোলিওতে যে শেয়ারগুলো থাকবে, সেই শেয়ার যে ডিভিডেন্ড দিবে বছরে, সেই ডিভিডেন্ডগুলো মান্থলি হিসাব করলে প্রতি মাসে আপনি 1 লক্ষ টাকা পাবেন। এবং এটা অবশ্যই ট্যাক্স কাটার পরে, মানে নেট 1 লাখ টাকা মান্থলি আপনি যদি ডিভিডেন্ড আকারে পেতে চান 2032 সাল থেকে, তাহলে আজকে আপনার কত টাকার পোর্টফোলিও মেনটেন করতে হবে, এই বিষয়টা আজকের এই ভিডিওতে আমরা বোঝানোর চেষ্টা করব। তবে দর্শক, শুরুতেই ডিসক্লেমার অংশটা পড়ে নিচ্ছি। এই ভিডিওর মাধ্যমে কোনো স্টককে বাই বা সেল করতে বলছি না, এখানে একটা ধারণা ভিত্তিক আলোচনা করব। এখানে যে কথাগুলো বলবো ফুল প্রুফ গ্যারান্টেড কোনো কথা আমরা বলতেছি না, কারণ শেয়ার বাজার নিয়ে গ্যারান্টেড কোনো কিছু বলা যায় না। বাট লজিকের উপর বেস করে লজিক্যাল কিছু এক্সপ্লেনেশন দেওয়ার চেষ্টা করব। যদি আপনার লজিক্যাল এক্সপ্লেনেশনটা পছন্দ হয়, তাহলে আপনি নিজের হিসাবটা নিজে করে বিষয়টা নিয়ে ভাবতে পারেন। কিন্তু এই ভিডিও দিয়েই আপনি কিনে ফেলবেন, এই ভিডিও দেখেই কালকে মোটিভেটেড হয়ে কিনে ফেলবেন, ব্যাপারটা কিন্তু তা না। এন্ড অফ দ্য ডে ডিসিশনটা নিজের বুদ্ধিতেই নিতে হবে। দর্শক, মাস্টার দ্য মার্কেট নামে আমার একটা কোর্স অফারিংস আছে। কেউ যদি কোর্সটা করতে চান, কোর্সের ডিটেল আউটলাইন পেতে চান, কোর্সের ব্যাপারে আমার সাথে আলোচনা করতে চান, তাহলে stockanalystkabir@gmail.com এই ঠিকানায় ইমেল করে আমার সাথে যোগাযোগ করতে পারেন। এছাড়াও এই কোর্সে কি কি পড়ানো হয়, ডিটেল কোর্স আউটলাইনটা এই ভিডিওর পিন কমেন্টটা চেক করলেই পেয়ে যাবেন। আর আমার চ্যানেলে প্রচুর লার্নিং ভিডিও আছে, ফ্রিতে দেখে নিতে পারেন। এই চ্যানেলে প্রায় 118টা বা 20টার মতো ভিডিও আছে, আপনি দেখেন, দেখলে প্রচুর পরিমাণ লার্নিং কন্টেন্ট অলরেডি আপনি পেয়ে যাবেন ফ্রিতে। আর কথা বাড়াবো না, এবার আমরা এক্সেল শিটে চলে যাব। আশা করছি স্ক্রিনটা আপনি দেখতে পাচ্ছেন। এখানে আমরা যে কাজটা করেছি, এখানে একটা স্টক নিয়ে আমরা কথা বলছি। স্টকটা ডেফিনেটলি স্কোয়ার ফার্মা। স্কোয়ার ফার্মা নিয়ে কথা না বলে অন্য যে কোনো কোম্পানি নিয়েও কথা বলা যেত, বাট স্কোয়ার ফার্মাটা কেন বলছি সেই জিনিসটা একটু বুঝাই। দেখেন, আমি চাচ্ছি যে আজকে আমি একটা বড় অ্যামাউন্ট এই কোম্পানিতে ইনভেস্ট করব, করে আমি আগামী 9 বছর এটাতে কম্পাউন্ডিং করব, অর্থাৎ আমি 9 বছর এই শেয়ারটা হোল্ড করব, এবং এই পোর্টফোলিওতে 9 বছর এই শেয়ারটা বিক্রি করা যাবে না, হোল্ডে রাখতে হবে। এবং এই 9 বছর ও যে ডিভিডেন্ডটা আমাকে দিবে, সেই ডিভিডেন্ডটা আমার রিইনভেস্ট করতে হবে এই 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 স্টকটাতে। তারপরে গিয়ে 2032-এ আমি যখন রিটায়ারমেন্টে যাব, তখন আর নতুন করে আমার রিইনভেস্টমেন্ট করার কিছু নাই, বা নতুন করে টাকা ইনকামের কোনো সুযোগ নাই। সেই ক্ষেত্রে এই পোর্টফোলিওতে যে শেয়ারটা থাকবে, সেই শেয়ারের যে ডিভিডেন্ড আসবে, ওই ডিভিডেন্ডটা দিয়েই আমি মান্থলি খরচ চালাবো, এবং সেটা আমার 1 লক্ষ টাকা হতে হবে মিনিমাম। তারপরে আজকে আমি কত টাকা ইনভেস্ট করলে, স্কোয়ার ফার্মা কত টাকায় কিনলে 2032-এ গিয়ে মান্থলি ডিভিডেন্ড দিয়েই 1 লাখ টাকা আয় করতে পারবো, এই বিষয়টা বোঝানোর চেষ্টা করবে। তাহলে স্কোয়ার ফার্মা কেন? কারণ আপনি আমাকে বলেন, বাংলাদেশে যতগুলো সেক্টর আছে, ব্যাংক, ইন্স্যুরেন্স, ফাইন্যান্স, ইঞ্জিনিয়ারিং, কিংবা সিমেন্ট, কিংবা পাওয়ার, ফুয়েল, যেটাই বলেন না কেন, স্কোয়ার ফার্মা হচ্ছে ফার্মা অ্যান্ড কেমিক্যাল সেক্টরের। ও মূলত ওষুধ তৈরি করে। একটা জিনিস বলেন, বাংলাদেশ পুরোটা যদি ধ্বংস হয়ে যায়, সব শেষে ধ্বংস হবে স্কোয়ার ফার্মা টাইপের কোম্পানি। এটা আমার বিশ্বাস। এই কারণেই কিন্তু স্কোয়ার ফার্মাটাই আপনাকে দেখানো হলো। কারণ আপনি যখন লং রানে ইনভেস্ট করে, সেফটি কিন্তু আপনার মূল বিষয়। কারণ 2032 পর্যন্ত কোম্পানি গ্রো করলেই হবে না, এরপরে আপনি যদি আরও 20 বছর বেঁচে যান রিটায়ারমেন্টের পরে, ওই 20 বছর টানা মাসে 1 লাখ টাকা করে স্কোয়ার ফার্মাকে দিতে হবে। অর্থাৎ আজকের থেকে 30 বছর কমপক্ষে স্কোয়ার ফার্মাকে জীবিত থাকতে হবে, এবং স্কোয়ার ফার্মা 30 বছর গ্রোতে থাকতে হবে। তা এটা যদি সম্ভব হয়, স্কোয়ার ফার্মা টাইপের কোম্পানির ক্ষেত্রেই সম্ভব। অন্য কোনো কোম্পানির ক্ষেত্রে এইভাবে গ্যারান্টেড আমি বলতে পারি না যে এই কোম্পানিটা আগামী 30 বছর গ্রোতে থাকবে বা বেঁচে থাকবে। যেহেতু স্কোয়ার ফার্মা বাংলাদেশের ফার্মা মার্কেটের লিডার, পুরো ফার্মা মার্কেটে 17 টাকা 17.50% মার্কেট শেয়ার স্কোয়ার ফার্মা হোল্ড করতেছে। এদের নিয়ে কোনো স্ক্যাম নেই, এবং সবার নজরে স্কোয়ার ফার্মার ওষুধ খুব ভালো, বিদেশেও রপ্তানি হচ্ছে, কেনিয়াতে নতুন ফ্যাক্টরি দিছে, ফিলিপাইনে ব্যবসা করার চেষ্টা করছে। সো কর্পোরেট গভর্নেন্সও ভালো, সব দিক দিয়ে বেটার পজিশনে স্কোয়ার ফার্মা আছে। বিধায় স্কোয়ার ফার্মাকে নিয়ে আগামী 30 বছরের ভাবনাটা ভাবা যায়, বিধায় আমি স্কোয়ার ফার্মার উদাহরণটা দেখিয়েছি। আদারওয়াইজ আমি বলি যে আপনি চাইলে অর্ধেক ম্যারিকো, অর্ধেক স্কোয়ার ফার্মা, অর্ধেক বার্জার, এভাবে করেও ডাইভার্সিফাই করতে পারেন। তবে হ্যাঁ, বেশি ডাইভার্সিফাই করার কোনো মানে নাই, 2টা বা 3টার মধ্যেই থাকাটা উচিত। এখানে আমি শুধু স্কোয়ার ফার্মা দিয়ে উদাহরণটা দিয়েছি। ওকে, এখন একটা জিনিস দেখেন, স্কোয়ার ফার্মা কত টাকার শেয়ার কিনলে
আপনি 2032-এ গিয়ে 1 লাখ টাকা ডিভিডেন্ড পাবেন, এইটা আমরা আসলে মান্থলি বেসিসে 1 লাখ টাকা ডিভিডেন্ড পাবেন এটা বোঝানোর চেষ্টা করব। তবে তার আগে একটু বলি, এটা করার জন্য 2টা প্রেডিকশন আমাদের করতে হবে, 3টা প্রেডিকশন মূলত। সেটা হচ্ছে স্কোয়ার ফার্মার দাম আগামী 9 বছর কেমন কেমন থাকবে, আরেকটা প্রেডিকশন হচ্ছে ওর ডিভিডেন্ড পে আউট রেশিও কতটুকু থাকবে, আরেকটা বিষয় হচ্ছে ওর ইপিএস এর গ্রোথ কেমন হবে। এই 3টা জিনিস আপনাকে প্রিডিকশন করতে হবে বা অ্যাজাম্পশন নিতে হবে। তো যেহেতু প্রিডিকশন করব 3টা জিনিস ধরে নিয়ে কাজ করব, আবার ভবিষ্যতের কথা বলতেছি, তাহলে ফুল প্রুফ তো বলাই যাচ্ছে না, এটা তো 100% গ্যারান্টেড, এটা বলা যাবে না। তবে হ্যাঁ, আমাদের অ্যাজাম্পশন যদি কনজারভেটিভ হয়, আমাদের অ্যাজাম্পশনগুলো যদি লজিক্যাল হয়, তাহলে আমরা কাছাকাছি রিটার্ন পাবো। অর্থাৎ 32-এ 1 লাখ না পেলেও 33-34-এ তো পাবো, অথবা 30-31-এও পেতে পারি। এখন দেখেন, আমরা ওর যে প্রাইস, আগামীর প্রাইসগুলো আমার দরকার এই কারণেই, কারণ ওকে আমি তো ডিভিডেন্ড যা পাবো এটা আগামী বছর আবার এই শেয়ারটাই কিনবো, তাহলে আমি ধরে নিচ্ছি যে 3% করে ওর দাম বাড়বে। বুঝেন, যদি দাম বাড়তে থাকে আগামী বছরগুলোতে, আমাকে কম্পাউন্ড করতে হবে 9 বছর। আজকে আমি ইনভেস্ট করবো একটা নির্দিষ্ট অ্যামাউন্ট, 9 বছর পর্যন্ত আমি কোনো ডিভিডেন্ড টেক করবো না, ডিভিডেন্ডটাকে রিইনভেস্ট করবো। তাহলে এই কম্পাউন্ডিং যে পিরিয়ড, এটা হচ্ছে আমার 9 বছর, আমাকে এটা কম্পাউন্ড করতে হবে, রিইনভেস্ট করতে হবে। এই 9 বছর ওর দাম যদি বাড়তে থাকে, তাহলে আমি শেয়ার সংখ্যা কম পাবো, এটা আমার জন্য ক্ষতি হবে। কিন্তু আগামী 9 বছর ওর শেয়ারের দাম যদি কমতে থাকে, তাহলে কিন্তু ডেফিনেটলি আমার 32 পর্যন্ত যাওয়ার দরকার নাই, তার আগেই কিন্তু আমি 28 বা 29-এও কিন্তু আমি আমার ফিনান্সিয়াল ফ্রিডম বা প্রতি মাসে 1 লাখ টাকার ডিভিডেন্টের ব্যাপারটা আমি পেতে পারি। কারণ 1 লাখ টাকা ডিভিডেন্ড পেতে গেলে আমাকে যেটা করতে হবে সেটা হলো 39,512টা শেয়ার কিনতে হবে। মোট কথা টোটাল শেয়ার কিনতে হবে 39,512টা। তো 2031-এ আমি যেহেতু রিটায়ার করবো, ওই দিন গিয়ে আমার পোর্টফোলিওতে 39,000-এর মতো শেয়ার থাকতে হবে। সো যদি ওর দাম কমতে থাকে, তাহলে ডিভিডেন্ড দিয়ে আমি বেশি বেশি শেয়ার পাবো, তাহলে আমি ফিনান্সিয়াল ফ্রিডমটা আরও 2-3 বছর আগে পেতে পারি। কিন্তু যদি দাম বেড়ে যেতে থাকে, ওর দাম যদি বেশি বেশি করে বাড়ে, তাহলে কিন্তু এই ফিনান্সিয়াল ফ্রিডম বা 1 লাখ টাকা মান্থলি পেতে আরও 2-1 বছর বেশি সময় লাগতে পারে। তো যাই হোক, কী হবে সেটা তো আমরা জানি না, তো আমরা ধরে নিচ্ছি প্রতি বছর ওর দাম 3 টাকা করে বাড়বে, মানে 3% করে আমরা একে গ্রো করাইছি ওর দামটাকে। আচ্ছা, আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে প্রজেক্টেড ইপিএস, আগামী 9 বছর ওর ইপিএসটা কেমন করে বাড়বে। তো এটা তো সহজ, যেমন কি দেখেন, ওর গত 10 বছরের 2013 থেকে 2023 এই 10 বছরের অ্যাডজাস্টেড ইপিএস, ভাই এখানে আবার ভুল করেন না, কমেন্টে লিখেন না যে ওর ইপিএস তো ভুল করছেন, ভুল আমি করি নাই, আমি অ্যাডজাস্টেড ইপিএস বলছি। ওর অ্যাডজাস্টেড ইপিএস এর গ্রোথ 2013 থেকে 2023 পর্যন্ত ছিল হচ্ছে 20.32%, 20.32%। তো অতীতে যেহেতু 10 বছর 20% করে অ্যাডজাস্টেড ইপিএস গ্রো করছে, তো আমি আশা করছি সামনে ওর ইপিএসটা 10% করে বাড়বে। এটা কিন্তু টোটালি কনজারভেটিভ থিঙ্কিংয়ে করছি। এবারও কিন্তু 2022-এর চাইতে 23-এ 16% কিন্তু ইপিএস গ্রো করছে। তো 16 আমি নিচ্ছি না, আমি 10% করেই ধরছি যে আগামী 10 বছর ও 10% করে গ্রো করবে তার ইপিএসটা। ওকে, এইটা কিন্তু কনজারভেটিভ থিঙ্কিং। এখন আপনার কাছে যদি মনে হয় না 10% হবে না, 8% ধরবো, আপনি 8% ধরে এই হিসাবটা করতে পারেন। আবার যদি কেউ মনে করে না 12% হতে পারে, 12% ধরে করেন। যদি 12% ধরে করেন, তাহলে ডিভিডেন্ড বেশি পাবেন, সেই ক্ষেত্রে আপনার ফিনান্সিয়াল ফ্রিডম 32 লাগবে না, তার আগে আপনি পেয়ে যাবেন। এবার আরেকটা জিনিস দেখেন, ওর ব্যবসাটা কিন্তু টিকতে হবে, ওর ব্যবসাটা গ্রোতে থাকতে হবে। স্কোয়ার ফার্মার ব্যবসা এবং ফার্মা ইন্ডাস্ট্রির ব্যবসাটা ভালো থাকতে হবে। তো সেই সেক্টরটা নিয়ে যদি একটু বলি, বর্তমানে 2022 সালের অ্যানুয়াল রিপোর্টগুলো অনুযায়ী কোম্পানিগুলো বলছে যে বর্তমানে বাংলাদেশের ফার্মা মার্কেটের সাইজ হচ্ছে 27,000 কোটি টাকা, যেটা তারা বলতেছে যে 2030 সালে এটা যাবে হচ্ছে 1 লক্ষ কোটি টাকায়। তার মানে আগামী 7 বছরে এই মার্কেটটা প্রায় 4 গুণ বৃদ্ধি পাবে। তো মার্কেট যদি ভাই 4 গুণ বৃদ্ধি পায়, ওষুধের বাজার যদি 4 গুণ বৃদ্ধি পায়, তাহলে এই কোম্পানিগুলাই 7 বছরে 4 গুণ সেল করবে, তাহলে এদের ইপিএসটাও তো অনেক বেশি হবে। তো সেই ক্ষেত্রে এদের 10% ইপিএসের গ্রোথ যে হবে, এটা মোটামুটি বোঝাই যাচ্ছে। এখন ফাইনালি আরেকটা জিনিস দেখতে হবে, সেটা হচ্ছে যে ডিভিডেন্ড পে আউট রেশিও 60% ধরছি। 2022 সালে তার ডিভিডেন্ড পে আউট রেশিও 10% ডিভিডেন্ড দিয়ে ওর ডিভিডেন্ড পে আউট ছিল 48% অ্যারাউন্ড। তো আমি এটা 60% ধরছি, 12% বেশি ধরছি, অপটিমিজম এখানে দেখাইছি। কেন? কারণ এই কোম্পানিটার রিজার্ভে 9,000 কোটি টাকা প্লাস টাকা আছে, এছাড়াও 5,500 কোটি টাকা এফডিআর করে ফেলে রাখছে, ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টে এফডিআর টাইপের ইনভেস্টমেন্টে। তো এই কোম্পানির টাকার কোনো অভাব নাই, এই কোম্পানির নতুন করে ক্যাপেক্সে যাওয়ার তেমন কোনো প্রয়োজন নাই। এই কোম্পানি এখন পর্যন্ত কেনিয়ার টাকা পায় নাই, আগামীতে কেনিয়ার টাকাগুলোও পাওয়া শুরু করবে, তাহলে ওর ক্যাশ ফ্লো বাড়বে। তো ওর কোনোভাবেই আর নতুন করে এফডিআর করার কোনো সুযোগ আসলে আমি দেখি না। তো ওর ম্যানেজমেন্টের উচিত হবে সামনের দিনগুলোতে প্রচুর পরিমাণ ডিভিডেন্ড পে আউট করে দেওয়া,
এবং এইটাই হওয়ার যথেষ্ট সুযোগ আমি দেখতেছি, আমি পজিটিভলি চিন্তা করতেছি। তো এটা যদি আপনার কাছে মনে হয় না ও আসলে 50%-এর বেশি পে আউট দিবে না, তাহলে এখানে আপনি এই 60%-এর জায়গায় 50% কাউন্ট করলো, বড় জোর 1 বছর বেড়ে যাবে। আমি যেটা 1 লাখ দেখিয়েছি 32 সালে পাবেন, সেটা বড় জোর 33 সালে গিয়ে পাবেন, এর বেশি কোনো চেঞ্জ আসবে না। সো আমি ধরে নিচ্ছি ওর যেহেতু প্রচুর পরিমাণে এফডি করা আছে ব্যাংকে, প্রচুর টাকা আছে, ওর 9,000 কোটি টাকা প্লাস রিজার্ভে আছে, সো ও কেন ডিভিডেন্ড 60% মিনিমাম দিবে না? এই পে আউটটা বলতে ডিভিডেন্ড 60% এটা বলছি না, আমি বলছি যে ও যদি 100 টাকা আয় করে তাহলে 60 টাকাও ইপিএস দিবে, মানে 100 টাকা যদি ইপিএস করে তাহলে 60 টাকা ডিভিডেন্ড দিবে। আমি এই জিনিসটা বোঝাচ্ছি। রিসেন্ট ভিডিওগুলোতে কয়েকজন মানুষ এই ডিভিডেন্ডের পার্সেন্টেজ দিয়ে আমাকে বহুত জ্বালাচ্ছেন, সো তাদের ক্লিয়ার করার জন্য এই জিনিসটা বললাম আর কি। ওকে, যাক, এখন আমরা যেটা করব, এই 60% পে আউটে ট্যাক্স অ্যাডজাস্টেড ডিভিডেন্ড বছরে যা হবে এটাকে আমরা কি করছি, মান্থলি বেসিসে এখানে দেখাইছি, আর ডিভিডেন্ড ইলটাও এখানে দেখাইছি। তার মানে আপনি যদি আজকে ওকে কিনেন 209 টাকা করে, তাহলে এবছরে ডিভিডেন্ড যদি ও 14 টাকা দিতে পারে, তাহলে আপনার ডিভিডেন্ড ইল কিন্তু 6.17, এবং পরের বছরগুলোতে এটা কিন্তু কম্পাউন্ডিং হয়ে বাড়তে থাকবে। এবং আপনি যখন 31 সালে 32 সালে গিয়ে 1 লাখ টাকা করে পাবেন, তখন কিন্তু 29% ডিভিডেন্ড ইল্ড, এবং 33-এ গিয়ে 32%, 34-এ গিয়ে 35%, মানে আপনার 100 টাকা, আজকের 100 টাকা বিনিয়োগে আপনি 35 টাকা রিটার্ন পাবেন 2034 সালে গিয়ে 100 টাকায় 35 টাকা। সো এইটার নাম ফিনান্সিয়াল ফ্রিডম। কেউ যদি মনে করেন যে ক্যাপিটাল গেইন দিয়ে ফিনান্সিয়াল ফ্রিডম পাওয়া যায়, এটা ভুল কথা ভাই। ক্যাপিটাল গেইন দিয়ে ফিনান্সিয়াল ফ্রিডম হয় না। ক্যাপিটাল গেইন নিয়ে যেটা হবে, আপনি 50 টাকার একটা শেয়ার কিনে 60 টাকায় বিক্রি করে 10 টাকা লাভ করছেন, লাভ সহ আরেকটা শেয়ার কিনে ওখানে হয়তো বা 5% লস করবেন, আবার আরেকটাতে লাভ করবেন 20%, আবার আরেকটাতে লস করবেন। এভাবে করে ট্রেডিং করে লাভ নাই। তার চাইতে আপনি একটা শেয়ার কিনেন 30 বছরের কথা চিন্তা করে, যে এমন একটা শেয়ার কিনবো যেটা বিক্রি করার মন চাবে না, এরকম কোম্পানি খুঁজে বের করে যদি কিনে আপনি রাখতে পারেন, তাহলে উইদিন 9 ইয়ার্স 10 ইয়ার্স আপনি কম্পাউন্ডিং ইফেক্টে ফিনান্সিয়াল ফ্রিডম আপনি পেয়ে যাবেন। দেখেন, আজকে আমি যদি 9 টাকা করে কিনি, তাহলে 34-এ গিয়ে আমার 100 টাকার বিপরীতে আমার রিটার্ন আসবে 35 টাকা। সো দিস ইজ কল ফিনান্সিয়াল ফ্রিডম। যদি বাংলাদেশের ইকোনমি টিকে থাকে, বাংলাদেশ যদি পাকিস্তান শ্রীলঙ্কা না হয়ে যায়, তাহলে আপনি হবেন সবচেয়ে লাকি ম্যান। আর যদি পাকিস্তান শ্রীলঙ্কা হয়ে যায়, তাহলে সবাই মরবে, আপনিও মরবেন। এখন এই থিঙ্কিংটা আপনার মাথায় আনতে হবে। যদি বেঁচে যাই আমরা, পাকিস্তানের দিকে বাংলাদেশ না যায়, তাহলে আপনি হবেন সবচাইতে সাকসেসফুল পারসন। আর যদি হয়ে যায়, আল্লাহ না করুক, তাহলে সবাই সাফারার, আপনিও সাফারার। আর যারা বলে যে ওই 35-9 বছর পরে আমি বাঁচবো কিনা, ভাই এই কথা বলে লাভ নাই। যদি বেঁচে যান তখন কি করবেন, এই চিন্তাটা করেন। মরে গেলে তো বেঁচে গেলেন, কিন্তু যদি বেঁচে থাকেন, রিটায়ারমেন্টে যান 32 সালে, তাহলে রিটায়ারমেন্টের পরে গিয়ে কিন্তু এই টাকাটা আপনার প্রয়োজন পড়বে। সো যাই হোক, আমরা এখন যেটা দেখবো, যে এই জায়গাটা আমি ইচ্ছা করে ব্লার করে দিয়েছিলাম, এখন এই জায়গাটা আমি কালারটা নিয়ে আসবো ফেরত। তাহলে দেখেন, 41 লাখ টাকা, বাস্তবে আপনি যদি 41 লাখ টাকা দিয়ে আজকে যে দাম আছে, এই দাম দিয়েও যদি আপনি 41 লাখ টাকায় স্কোয়ার ফার্মা কিনেন, তাহলে আপনি পাবেন 19,542টা শেয়ার ফ্লোরে। এইটার যে ডিভিডেন্ড পাবেন 2,53,059 টাকা ট্যাক্স অ্যাডজাস্টেড ডিভিডেন্ড। এইটাকে যদি রিইনভেস্ট করেন, তাহলে আপনার পরের বছর গিয়ে আপনার টোটাল নাম্বার অফ শেয়ার হবে 20,000। এভাবে করে আগামী 9টা বছর আপনি কম্পাউন্ডিং করবেন। 9 বছর এই 41 লাখ টাকার যে ডিভিডেন্ডগুলো আসবে, এগুলো আপনি খালি রিইনভেস্ট করতে থাকবেন। করতে করতে যেটা হবে, 2031 সালে গিয়ে আপনার টোটাল নাম্বার অফ শেয়ার আসবে হচ্ছে 32-এ 39,512। এইটার ডিভিডেন্ড পাবেন 12,06,000। এইটাকে 12 দিয়ে ভাগ করলে আপনি 1 লাখ টাকা মান্থলি বেসিসে পাবেন, এবং আপনার ডিভিডেন্ড ইল্ড আসবে তখন 29.43%। যদি কোম্পানিটা তার ইপিএসটাকে 10% করে গ্রো করাইতে পারে, এবং ডিভিডেন্ড পে আউট যদি 60% মেনটেন করে, তাহলে আপনি ইজিলি 2032-এ আপনি যেদিন রিটায়ার্ড করবেন, সেদিন মান্থলি 1 লাখ টাকা পাবেন। আর যদি এই ইপিএসের গ্রোথ একটু কম হয়, ডিভিডেন্ডের পে আউটও যদি একটু কম হয়, তাহলে 31-এর বা 32-এর জায়গায় এটা 33 বা 34 লাগতে পারে। আবার তার ইপিএস যদি আরও বেশি বেড়ে যায়, অর্থাৎ 10%-এর জায়গায় ইপিএস যদি 12% বা 13% করে বাড়ে, তাহলে কিন্তু এটা আপনি আরও 2 বছর আগেই ফিনান্সিয়াল ফ্রিডমটা পাবেন। এছাড়াও ওর দাম আমি 3% করে বাড়িয়ে দেখেছি, ও যদি 3% করে কমতে থাকে, সেক্ষেত্রেও আপনি 1 বছর আগেই ফিনান্সিয়াল ফ্রিডমটা পাবেন। সেক্ষেত্রে 32-এ না, বরঞ্চ 31-এ বা 30-এ আপনি 1 লাখ টাকার ডিভিডেন্ড পেয়ে যাবেন। সো দর্শক, এই শিটটা যদি কারো প্রয়োজন হয়, আমাকে ইমেল করবেন stockanalystkabir@gmail.com এই ঠিকানায়। তাহলে আমি আপনাকে এই এক্সেল শিটটা দিয়ে দিব, আপনি আপনার ডাটা বসায় আপনি এটা ঠিক করে নিতে পারবেন। তবে হ্যাঁ দর্শক, এই জিনিসটা দেখিয়েছি সেটা হচ্ছে ভ্যালু ইনভেস্টিংয়ের ব্যাপারে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি, যে সত্যিকার অর্থে
স্বার্থে ফিনান্সিয়াল ফ্রিডমটা ভ্যালু ইনভেস্টিংয়ের মাধ্যমে নিতে হয়। আর ভ্যালু ইনভেস্টিংটা কিন্তু লং টার্ম অ্যাপ্রোচে করতে হয় এবং ভালো শেয়ারে করতে হয়। সো স্কোয়ার ফার্মে একটা উদাহরণ দিয়েছি, আপনার যদি মনে হয় এর চাইতেও আরও বেটার কোম্পানি আছে বাংলাদেশের মার্কেটে, সেই কোম্পানিতে আপনি রাখবেন। তার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, একটা ভালো কোম্পানি খুঁজে বের করতে হবে। আবার আপনি যদি বলেন যে ওয়ারেন বাফেট বলছিল এক ঝুড়িতে সবগুলো ডিম রাখো না, তাহলে আপনার 41 লাখ টাকায় আপনি শুধু স্কোয়ার কেন কিনবেন? আপনি দুইটা শেয়ার কিনতে চান, সেটি ক্ষেত্রে আমি বলতে পারি স্কোয়ার হতে পারে, ম্যারিকো হতে পারে, বার্জার হতে পারে, এরকম দুইটা বা তিনটা বা চারটা হতে পারে। যেটাই হোক, বেস্ট কোয়ালিটির প্রিমিয়াম কোয়ালিটির তিনটা বা দুইটা বা চারটা স্টক কিনে আপনাকে 9টা বছর কষ্ট করতে হবে। সো যাদের রিটায়ারমেন্ট 33 সাল, 32 সাল, 34 সালে, তারা এই কাজটা করতে পারেন। এই কাজটা যে কারো করা উচিত, যে কোনো চাকরিজীবীর করা উচিত। কারণ রিটায়ারমেন্টের পরে আমাদের জমি থাকতে পারে, ফ্ল্যাট থাকতে পারে, আমরা অনেক সম্পত্তির মালিক হতে পারি, কিন্তু লিকুইড মানি রিটার্ন প্রতি মান্থলি বেসিসে আমাদের দরকার হবে বুড়ো বয়সে। রিটায়ারমেন্টের পরে মান্থলি বেসিসে 1 লাখ, 2 লাখ, 3 লাখ টাকা ডিভিডেন্ড আর্নিং থাকলে আমরা কারো প্রতি ডিপেন্ডেন্ট হব না। তখন কিন্তু আপনার সম্পদ অনেক, কিন্তু বিক্রি করতে পারবেন না, এরকম সিচুয়েশনে কিন্তু আমরা পড়ি, আপনি দেখেন আশেপাশে। সো আপনার পোর্টফোলিওতে কিন্তু ইনকাম জেনারেটিং স্টকের প্রয়োজন হবে। তখন পোর্টফোলিও থেকে ডিভিডেন্ড দিয়েই আপনাকে আর্নিংটা করতে হবে। কারণ ট্রেড করে তো আপনি গ্যারান্টেড না। যেমন মার্কেটে এখন ফ্লোর প্রাইস, মার্কেটে ট্রেড করতে গেলে বাজে শেয়ার কিনতে হয়, বাজে শেয়ার কিনে ট্রেড করতে গেলে আপনার পোর্টফোলিও তো হাওয়া হয়ে যেতে পারে, আপনার টাকা ক্ষতি হয়ে যেতে পারে। আর ট্রেডিংটা তো কখনোই ভালো কোনো জিনিস না। আর আমি তো সবসময় বলে থাকি যে ট্রেডিং, শর্ট টার্ম ট্রেডিং মানে হচ্ছে একটা তৈলাক্ত বাসে বানর যেমন উঠে আবার নামে, উঠে এবং নামে, সারা জীবন এই কাজটাই করতে হবে। সো রিটায়ারমেন্ট করার পরে 60 বছরের বয়সে গিয়ে আমার এই শর্ট টার্ম ট্রেডিং করার টেম্পারমেন্ট বা এনার্জি কিছুই থাকবে না। তার চাইতে আমি যদি এরকম একটা পোর্টফোলিও আগামী 9-10 বছরে বানিয়ে ফেলতে পারি, যেটার ডিভিডেন্ড দিয়েই আমার সংসার ইজিলি চলে যাবে, তাহলে আমার সবচাইতে বেটার হবে। এইটাই হচ্ছে আমি মনে করি পার্সোনাল ফাইন্যান্সের মূল থিঙ্কিং হওয়া উচিত, এবং সকলের এই জিনিসটা পজিটিভলি চিন্তা করা উচিত। সো দর্শক, এই এক্সেল শিটটার যদি প্রয়োজন হয় আমাকে ইমেল করবেন stockanalystkabir@gmail.com এই ঠিকানায়। আরেকটা বিষয় দর্শক, আপনি আপনার পোর্টফোলিওতে 3টা বা 4টা প্রিমিয়াম কোয়ালিটির স্টকটা রাখতে হবে। তবে একটা বিষয়, এই স্টকগুলো যে প্রিমিয়াম কোয়ালিটির স্টক, এটা কিন্তু আপনাকে মন থেকে বুঝে নিতে হবে। তো সেটা যদি বুঝতে চান, আপনাকে নিজের থেকে একটু অ্যানালাইসিস করতে হবে। আমার চ্যানেলে প্রচুর পরিমাণ ফ্রি লার্নিং ভিডিও আছে, এগুলো দেখে আপনি শিখতে পারেন। ইউটিউব চ্যানেলে তো অনেকের চ্যানেল আছে যেগুলো থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন। বই আছে, আপনি বই দেখেও করতে পারেন। কারো যদি মনে হয় যে ইনভেস্টিং শেখার কোনো বই দরকার, আমাকে ইমেল করেন, আমি আপনাকে চাইলে পিডিএফ কপি বইও দিতে পারি, আপনি শিখে নেন। আর যদি কেউ মনে করেন যে অল্প সময়ে আপনি আমার কাছ থেকে শিখবেন, সেই ক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারেন। এছাড়াও এই ভিডিওর পিন কমেন্টে মাস্টার দ্য মার্কেট কোর্সের ডিটেল কোর্স আউটলাইনটা আপনি পেয়ে যাবেন। দর্শক, আবারও বলছি, এই ভিডিওতে যা কিছু বলেছি এডুকেশনাল পারপাসে বলেছি, এবং এই ভিডিওর মাধ্যমে আমি কোনো স্টককে কিনতে বা বাই করতে বলি নাই। শুধুমাত্র আমার পারসেপশন, লজিক্যাল কিছু এক্সপ্লেনেশন বলার চেষ্টা করেছি। এন্ড অফ দ্য ডে ডিসিশনটা আপনাকেই বুঝে শুনে নিতে হবে, কারণ শেয়ার মার্কেটে গ্যারান্টেড কোনো কথা নেই। শেয়ার বাজার মারাত্মক ঝুঁকিপূর্ণ, জেনেও বুঝে নিজের বুদ্ধিতেই বিনিয়োগটা করবেন। আশা করছি ভিডিওটা আপনার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।